রিসেন্টলি কি হয়েছে, অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছে যে ভাই, মানে জানার মানে কোয়েশ্চেন করেছে যে স্টুডেন্টরা এখানে আসার পর ড্রাইভিং লাইসেন্স করতে পারবে কি না, কি কি ডকুমেন্টেশন অ্যাকচুয়ালি লাগবে, যে একটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যদি সে স্টুডেন্ট ভিসা আসছে ড্রাইভিং লাইসেন্স করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। বাসা থেকে বের হলাম, কাজের জন্য যাচ্ছি। কালকে হচ্ছে গিয়ে মোটামুটি একটু বৃষ্টি ছিল, মানে মাঝে মাঝে দুই একদিন পর পর বৃষ্টি হচ্ছে জায়গা। তো আজকে ওয়েদারটা অনেক ভালো, সুন্দর রোদ উঠছে, ভালোই লাগতেছে, অতটা ঠান্ডা নাই। জানি না রাতে কীরকম হয়, কারণ রাতে অনেক সময় ঠান্ডা বেড়ে যায়। তো হোপসো ঠান্ডা অতটা থাকবে না। আর অ্যাজ ইউজুয়াল আমি সবসময় বলি, নিউ ইয়র্কে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা, এই যে আমার সামনে যে গাড়িটা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে ড্রাইভিং স্টুডেন্ট ড্রাইভার, মানে যারা হচ্ছে গিয়ে ড্রাইভিং শিখে তাদের জন্য। সো আজকে এটা নিয়ে কিছু কথা বলবো, আপনাদের অনেক কিছু শেয়ার করব। আমি রোড ক্রস করে যাই, কারণ আমি মানে আমার বাসা ঠিক সামনে একটা মেইন রোড, একদম ভালোই মানে ট্রাফিক থাকে। তো একটু দেখে শুই না হচ্ছে কি আমার বের হইতে হয়। ওয়েদার যেমনই থাকুক না কেন, বাতাস ঠিকই আছে, মানে বাতাস কমেই না। বাতাসের জন্য খুব বিরক্ত লাগে মাঝে মধ্যে, কারণ এত ঠান্ডা থাকে যে বলার মতো না। অনেক সময় বাতাসের জন্য বেশি ঠান্ডা লাগে। তো রিসেন্টলি কি হয়েছে, অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছে যে ভাই, মানে জানার মানে কোয়েশ্চেন করেছে যে স্টুডেন্টরা এখানে আসার পর ড্রাইভিং লাইসেন্স করতে পারবে কি না, এটা নিয়ে কথা বলার জন্য বলল। তো আমি ভাবলাম যে এটা সম্পর্কে আপনাদেরকে যতটুকু বেসিক ইনফরমেশন আছে, অ্যাকচুয়ালি কি করতে হয় না করতে হয়, আমি মোটামুটি আপনাদেরকে সবগুলাই ডিসক্রাইব করব। তো মূলত স্টুডেন্টরা যদি এখানে আসে এবং যদি চায় যে সে একটা গাড়ি কিনবে, এবং অবভিয়াসলি গাড়ি কিনতে হলে তো আপনার ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই প্রয়োজন গাড়ি কেনার আগে। তো আপনি ড্রাইভিং লাইসেন্সও করতে পারবেন, গাড়িও কিনতে পারবেন। এখন আসি যে কিভাবে কি প্রসিডিউর, কি কি প্রয়োজন একজন স্টুডেন্ট হিসাবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনার কোন কোন ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি লাগবে এখানে ড্রাইভিং লাইসেন্স করতে হবে। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্সের আগে যেটা প্রয়োজন, মানে লাইসেন্স পাওয়ার আগে আপনাকে অফকোর্স একটা এক্সাম দিতে হয়, সেটা হচ্ছে কি লার্নার পারমিট বলে এটাকে। মানে আপনি হচ্ছে গিয়ে লাইসেন্স পাওয়ার আগে আপনাকে একটা এক্সাম দিতে হবে 20 মার্কসের, মানে 20টা এমসিকিউ কোশ্চেন থাকবে, বিভিন্ন রোড সাইন, বিভিন্ন রোডের রুলস রেগুলেশন নিয়ে একটা এক্সাম হবে 20 মার্কসের। ওইটাতে 70% মার্কস পাওয়া লাগবে, মানে 20টা কোশ্চেনের মধ্যে আপনার 14টা রাইট হতে হবে
70% মার্কস আপনি যদি পান, তাহলে হচ্ছে কি আপনি লার্নার পারমিট পাবেন। ফার্স্ট স্টেপ হচ্ছে কি এইটা। অ্যান্ড লার্নার পারমিট যদি আপনারা পেয়ে যান, এরপরে যে কোনো একটা ড্রাইভিং স্কুলের আন্ডারে, যেইটা এইমাত্র আমি কিছু ভিডিও ফার্স্টেই আপনাদেরকে দেখালাম যে ড্রাইভিং স্কুলের গাড়ি, যে কোনো একটা ড্রাইভিং স্কুলের আন্ডারে হচ্ছে কি আপনি আপনার ক্লাস নিতে হবে, মাস্ট। এটা হচ্ছে নিয়ম এখানের, মানে যে কোনো ড্রাইভিং স্কুলের আন্ডারে আপনাকে ক্লাস নিতে হবে। যদি আপনি বাংলাদেশ থেকে ড্রাইভিং জানেন ভালো, তাহলে আপনার বেশি ক্লাস নিতে হবে না, কারণ এই জায়গা হচ্ছে পার ক্লাস হিসেবে আপনাকে পেমেন্ট করতে হয়। তো যদি এমন হয় যে আপনি অলরেডি ড্রাইভিং জানেন, হয়তো বা 2-3টা ক্লাস নিতে হবে আপনার রুলস রেগুলেশন কীভাবে গাড়ি চালাতে হয়। কিন্তু এই জায়গার গাড়ি মানে রোড টেস্ট পাস করতে হলে অনেক কিছু জানতে হয়, কীভাবে গাড়ি চালাতে হয়। মানে আপনি গাড়ি চালাতে পারলেই হবে না, গাড়ি সবাই চালাতে পারে, বাট রুলস রেগুলেশন মেনটেন করে গাড়ি চালানোটা ইটস ডিফিকাল্ট। তো যে স্কুলের আন্ডারই আপনি থাকেন না কেন বা আপনি শিখেন না কেন, তার কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়ে নেবেন। যদি আপনি গাড়ি চালাতে আগে পারেন, তাহলে আপনার 3-4টা ক্লাসের বেশি লাগবে না। আর যদি এমন হয় যে আপনার মানে আপনি আগে কখনো শিখেন নাই, তাহলে মিনিমাম 10 থেকে 12টা ক্লাস লাগবে। যেমন আমি ভুল করছি, আমি আসার আগে ড্রাইভিং শিখে আসি নাই, আমি আসার পর ড্রাইভিং লাইসেন্স নিছি। তো আমার প্রায় 10 থেকে 12টা ক্লাস লাগছে, আমি জিরো থেকে সব কিছু শিখছি। তো এই কারণে হচ্ছে কি আপনার একটু, যারা আসবেন যদি শিখা আসেন, এটা হচ্ছে কি অন কাইন্ড অফ আপনার জন্য একটা অ্যাডভান্টেজ, যে অ্যাডভান্টেজটা আপনি কাজে লাগাতে পারবেন। ওকে, তো এতটুকু তো বুঝে গেছেন যে একটা লার্নার পারমিট লাগবে শিখার আগে। যে স্কুলে শিখবেন তো ওইটা শেখার আগে একটা লার্নার পারমিট লাগবে, ওইটাই আগে মেইন। ওইটা পাওয়ার পর হচ্ছে কি আপনি যখন আপনার শিখা হয়ে যাবে, এরপরে হচ্ছে কি আপনি মানে রোড টেস্টের জন্য যাইতে পারবেন। মানে গাড়ি চালানো শিখে রোড টেস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি হচ্ছে কি রোড টেস্ট দিতে পারবেন। এখন আসি লার্নার পারমিটটা কিভাবে পাবেন, এইটাই হচ্ছে কি মেইন। কারণ মেইন লার্নার পারমিট পাওয়ার পর আপনি যদি গাড়ি চালানো শেখা হয়ে যায়, জাস্ট আপনি রোড টেস্ট দিলে, রোড টেস্ট পাস করলে আপনি হচ্ছে কি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। বাট লার্নার পারমিট পেতে হলে আপনার অনেক ইনফরমেশন হচ্ছে গিয়ে ডিএমভি, মানে ডিভিশন অফ মোটর ভেহিকল, যেটা ওদের আন্ডারে যে ইনফরমেশনগুলো আপনাদের দেওয়া দরকার, ওইটা আপনাকে দিতে হবে। এখন স্টুডেন্ট ভিসা যারা আসেন, তাদের ক্ষেত্রে কিন্তু মানে এই জায়গা যারা ইমিগ্রেন্ট হিসেবে থাকেন, তাদের ক্ষেত্রে আলাদা। বাট যারা স্টুডেন্ট ভিসা আসেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট, তাদের ডকুমেন্টেশন কিন্তু ডিফারেন্ট। সো এটা নিয়ে একটু কথা বলবো যে কি ডকুমেন্টেশন অ্যাকচুয়ালি লাগবে। যে একটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, যদি সে স্টুডেন্ট ভিসা আসছে ড্রাইভিং লাইসেন্স করার জন্য, ফার্স্টে যে জিনিসটা লাগবে আপনার এই জায়গা মেইন, যখন আপনি স্টুডেন্ট ভিসা আসছেন বা আসবেন, আপনার মেইন ডকুমেন্টেশন ফার্স্ট হচ্ছে কি আপনার পাসপোর্ট। কারণ আপনার অন্য লিগাল কোনো ডকুমেন্টেশন ফার্স্টে থাকবে না। তো আপনার পাসপোর্টটাই হচ্ছে গিয়ে মেইন আপনার ডকুমেন্টেশন, মেইন সব কিছু। ওকে, পাসপোর্টের পর যে জিনিসটা লাগবে, ফর্ম I-20 যেটা আছে আপনাদের, যেটা হচ্ছে গিয়ে ইমিগ্রেশন স্ট্যাটাস, আপনার যে স্টুডেন্ট ইমিগ্রেশন স্ট্যাটাস রিপ্রেজেন্ট করে, ওইটা লাগবে। আর একটা আছে I-94, যেটা হচ্ছে গিয়ে আপনি অ্যারাইভাল ডিপারচারের রেকর্ডটা ওইটা থাকে। তো এই দুইটা ফার্স্টে লাগবে। আর পাসপোর্ট, I-20 আর I-94, এই তিনটা ফার্স্টে লাগবে। দেন যে জিনিসটা লাগবে, এবং যে জিনিসটার জন্য মানুষ বছরের পর বছর যুদ্ধ করে যায় এই জায়গায় পাওয়ার জন্য, যারা মানে স্টুডেন্ট ভিসা ছাড়া অন্য সব ভিসায় আসে বা অ্যাজাইলাম ক্লেম করে, বছরের পর বছর ওয়েট করে, সেটা হচ্ছে কি SSN, সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এইটা হচ্ছে কি মেইন। এইটা ছাড়া এই জায়গায় বলতে গেলে কোনো কিছুই করা যায় না। সব যাই করতে যান, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যা কিছু করতে যান, এইগুলা দরকার হয়, সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এখন আমি জানি আপনি স্টুডেন্ট অবস্থায় থাকা অবস্থায় ফার্স্টই সোশ্যাল পাবেন না। তো ওইটার ডিফারেন্ট জিনিস, যে আপনি যদি সোশ্যাল SSN যেটা, ওটার জন্য আপনার ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল লাগবে, অনেক ব্যাপার আছে, সেটা পুরো ডিফারেন্ট টপিক, ওইটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। তো এখন যেহেতু আপনার SSN নাই, তাহলে এর পরিবর্তে যেটা আছে SSA, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা লেটার আছে, অ্যাপ্রুভাল লেটার, ওইটা শো করতে হবে।
এখন এইটা হয়তো বা আপনার ইউনিভার্সিটি ইস্যু করে দিবে। এটা একটু আপনার জানতে হবে ইউনিভার্সিটি, যে আপনি যে ইউনিভার্সিটি আন্ডারে থাকেন না কেন। প্রচুর বাতাস, প্রচুর বাতাস। আমি জানিও না আমি যে আপনাদের সাথে কথা বলতেছি কতটুকু কি ভালোভাবে রেকর্ড হচ্ছে। ও মাই গড, কি হলো, কি হলো, কিসের জন্য চাপ পড়ছে? টায়ারে আবার কিছু হলো নাকি? না, ঠিক আছে। ওকে, সো যেটা বললাম আপনাদের সাথে যে এসএসএ, ওইটা আপনার ইউনিভার্সিটির সাথে কথা বললে ওরা হয়তো বা কীভাবে কি অ্যাপ্লাই করতে হবে বা ওইটা আপনাদেরকে জানাই দিবে বা বলে দিবে। তো এসএসএটা আপনি তখন শো করবেন, যেহেতু এসএসএন পাবেন না। আর এসএসএন কিভাবে কি করে না করে এটা পুরো একটা ডিফারেন্ট জিনিস। এটা পুরো আলাদা টপিক। এটা নিয়ে হয়তো বা পরে কখনো আমি কথা বলবো আপনাদের সাথে কি করতে হয় না করতে হয়। এরপরে যেটা লাগবে প্রুফ অফ অ্যাড্রেস। প্রুফ অফ অ্যাড্রেস মানে যদি সহজভাবে বলি, আপনি যে জায়গায় থাকতেছেন ওই জায়গার অ্যাড্রেস। এখন এটা কিন্তু এমন না জাস্ট অ্যাড্রেসটা লিখে দিলেই হলো। প্রুফ অফ অ্যাড্রেস হচ্ছে এমন একটা ভ্যালিড পেপারে আপনার নামের পরে আপনার অ্যাড্রেসটা লেখা আছে। সো এটা কোন ক্ষেত্রে পাবেন? যেমন ইউটিলিটি বিল, মোবাইল ফোন বিল, তারপর হচ্ছে আপনি যে বাসায় থাকতেছেন, আপনার বাড়িওয়ালা যে আপনার সাথে একটা বাসা থাকার যে এগ্রিমেন্ট ডিড করছে, ওইটা হচ্ছে কি প্রুফ অফ অ্যাড্রেস সাম কাইন্ড অফ। তো এই ধরনের ডকুমেন্টেশনগুলো যে কোনো একটা শো করলেই হবে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনি এটা অ্যাভেলেবল পাওয়া যাবেন। আপনি যদি যদি ডিড করেন, বাসা ভাড়া নেন বা বাড়িওয়ালার সাথে ডিড করেন, ওইটা দেখালেই পারবেন। ফোনের যে ফোন প্ল্যান নেন, ওইটার যে বিল আপনার কাছে আসে, ওইটাও আপনি পারবেন, ওইটাও শো করতে পারবেন। তো এইগুলো আপনি দেখালে মোটামুটি আপনি হচ্ছে গিয়ে মানে আপনার জন্য আপনার প্রুফ অফ অ্যাড্রেস হয়ে যাচ্ছে। আর এরপর হচ্ছে গিয়ে এনরোলমেন্ট স্ট্যাটাস লেটার একটা আছে, যেটা ইউনিভার্সিটি আপনাকে হয়তো বা দিবে। আমি যতটুকু জানি এটা এনরোলমেন্ট স্ট্যাটাস লেটার এই ধরনের কিছু এটা বলে। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি আপনাকে প্রোভাইড করবে যে আপনি এই জায়গায় ফুল টাইম এনরোলমেন্ট অবস্থায় আছেন, আপনি ফুল টাইম এক জায়গায় পড়াশোনা করতেছেন, এই জন্য একটা লেটার ওরা দিবে। এইটা হচ্ছে কি বেসিক ইনফরমেশন। এখন আমি বলি স্টেট টু স্টেট কিন্তু অনেক কিছু ভ্যারি করে, অনেক ইনফরমেশন ভ্যারি করে। বেসিক ইনফরমেশন যেই জিনিসগুলো আপনাদের দরকার, আমি ওইগুলাই আপনাকে বললাম যে এই জিনিসগুলো মাস্ট লাগবে। এরপরে 19-20 হইতে পারে, অন্য কোনো ডকুমেন্টও ওরা চাইতে পারে। এখন এটা ডিপেন্ড করে। সো বেসিক যে জিনিসগুলো দরকার ওইটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো এই জিনিসগুলো নিয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে গিয়ে এলিজেবল হবেন কি, সো মানে লার্নার পারমিট যেটা, ওইটা পাওয়ার জন্য এলিজেবল। তারপর লার্নার পারমিট এক্সাম দিবেন, পাস করার পর লার্নার পারমিট পাবেন। দেন হচ্ছে কি যে কোনো হচ্ছে গিয়ে ড্রাইভিং স্কুলের আন্ডারের ক্লাস নিয়ে পরীক্ষা দিবেন, মানে রোড টেস্ট দিবেন। রোড টেস্টে পাস করলে আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। আর ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলে আপনি হচ্ছে গিয়ে আপনি গাড়ি কিনতে পারবেন। এখন একটু ছোট্ট করে বলি, অ্যাকচুয়ালি স্টুডেন্ট ভিসা আসলে পর গাড়ি কিনবেন কি না, এটা একটা আমি জাস্ট টিপস হিসেবে বলতেছি। একদম সহজভাবে বলি, যদি এমন হয় আপনার বাসা থেকে আপনি যেখানে থাকেন বা আপনার ইউনিভার্সিটির আশেপাশে আবাসিক কোনো জায়গা নাই, বা এমন হলে আপনার ইউনিভার্সিটি থাকার মতো ওইভাবে কোনো ফ্যাসিলিটিস নাই, আপনার অনেক দূরে থাকতে হয়, আপনার হয়তো বা 2 ঘন্টা 3 ঘন্টা পাবলিক ট্রান্সপোর্টে যাইতে সময় লাগে, এমন যদি হয় তখন সেই ক্ষেত্রে আপনি গাড়ি কিনেন। যদি এমন হয় যে আপনার ফ্যামিলি আছে, জায়গা আপনি স্টুডেন্ট ভিসা আসছে বা আপনার ফ্যামিলি আছে, ফ্যামিলিতে সাথে থাকেন, এরকম অনেক ক্ষেত্রে হয়, ফ্যামিলি থাকলে তার সেই ক্ষেত্রে আপনি গাড়ি কিনেন। যদি এমন হয় যে আপনার মানে আপনি একা থাকতেছেন, আপনার ইউনিভার্সিটিও কাছে, সব কিছুই আপনার যাইতে ওইভাবে, আপনি গাড়ি আমার মতে গাড়ি এখন কিনেন না, আর একটু নিজে স্টেবল হন তারপর গাড়ি কেনেন। এর পিছনে রিজন একটাই, কারণ গাড়ি কিনলে মাসে $500 থেকে $600 মতো শুধু খরচই আছে গাড়ির পিছনে। মানে গাড়ির ইন্স্যুরেন্স থেকে শুরু করে প্রত্যেক মাসে পে করতে হবে, গাড়ির গ্যাস বিল এক্সেট্রা, বহুত কিছু খরচ আছে। তারপর যদি রুলস মানে প্রত্যেক মাসে 2-1 জন একটা না 2টা টিকিট খাই, যত ভালোভাবেই গাড়ি চালাক। এই জায়গা ক্ষেত্রে আমি তো দেখছি মানুষ টিকিট খায়, অন্য স্টেডিয়াম মানুষ কীরকম কী করে জানি না। তো দেখা যায় কোনো সময় পার্কিংয়ের জন্য এইসব জন্য টিকিট খাবেনি, $50-100 এইভাবে যাবি টিকিটের জন্য।
প্রত্যেক মাসে না দিলেও 2-1 মাস পর পর এই জিনিস হয় সবার সাথে, টুকটাক এটা গাড়ি চালাইতে গেলে এই জিনিস হয় সবার সাথে। তো এই ক্ষেত্রে আপনার তো তখন এইটার একটা এক্সট্রা খরচ আছে। তো এই ধরনের যদি খরচ থেকে বাঁচতে চান তাহলে প্রথম অবস্থায় আপনি গাড়ি কিনেন না। আপনি প্রথম অবস্থায় যদি আপনার সব কিছু চেষ্টা করবেন যে আপনার ইউনিভার্সিটির আশেপাশে যে থাকার বা যেখান থেকে ইজিলি আপনি ট্রান্সপোর্টেশন পাবেন এই জায়গা থাকার ট্রাই করেন। এরপর যদি নিজে একটু স্টেবল হন তারপরে হচ্ছে গাড়ি কেনেন। আর এখন যদি এরকম এর মধ্যে কেউ এরকম হয় কারো ফিনান্সিয়াল অবস্থা ভালো যে গাড়ি এফোর্ড করতে পারবেন না, কিনেন, সেটা সমস্যা নাই, সেটা আপনার পার্সোনাল ওপিনিয়ন। বাট যা যে মেজরিটির ক্ষেত্রে যেটা হয়, মানুষের মেজরিটি জায়গা যে প্রবলেমগুলো ফেস করে, আমি ওই সেন্স থেকে আপনাদেরকে বলতেছি। তো যাই হোক, মোটামুটি একটা আপনাদের ড্রাফট দিলাম যেটাতে আপনি একটা আইডিয়া পাইলেন যে অ্যাকচুয়ালি কি কি দরকার ড্রাইভিং লাইসেন্সের জন্য, এবং ড্রাইভিং লাইসেন্স নিলেও গাড়ি কেনাটা কতটুকু আপনার কাছে যৌক্তিক এবং কোন সিচুয়েশনে কেনা উচিত, মোটামুটি সব কিছু আপনাদের শেয়ার করলাম। তো মোটামুটি আমি যখনই ভিডিও করি আপনাদের সাথে কথা বলি টুকটাক, মানে যে ইনফরমেশনগুলো মনে হয় যে আমার শেয়ার করলে আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের জন্য ভালো হবে, আমি চেষ্টা করি। বা আপনারা যে জিনিসগুলো ডিমান্ড করেন যে না এটার সম্পর্কে কিছু বলেন বা পার্সোনালি নক করে জানান, আমি কিন্তু চেষ্টা করি সবসময় ওই রিলেটেড কিছু বলার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আমাকে সবসময় আপনারা সাপোর্ট করবেন, আমি চাই আপনারা সাপোর্ট করুন, কারণ সাপোর্ট করলে আমার নিজেরও নতুন করে ভিডিও বানানোর জন্য আমি ইন্সপায়ার হই। তো আমাকে অলওয়েজ সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।